আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। একটা নোবেল 17 লক্ষ মানুষকে কর্মহীন করে দিল, বেকার বানিয়ে দিল, দেশটা ধ্বংসের দ্বার প্রান্তে। শুধু ভ্যাট মুক্ত হলো গ্রামীণ ব্যাংক। বন্ধুরা, গতকালকে পর্যন্ত আমরা শুনলাম যে একসঙ্গে নাসার 16টি কারখানা বন্ধ হয়ে গেছে একদিনে। 30,000 শ্রমিকের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। বাংলাদেশটা আমাদের আসলে 14 মাসে আসলে কোথা থেকে কোথায় চলে আসলো, আমরা কি এটা চিন্তা করতে পারি? মানবাধিকারের কোনো মানবাধিকার নেই। আমাদের বীর মুক্তিযোদ্ধাদের হাতে হাত করা অবস্থায় মারা যায়, চিকিৎসা ছাড়া। জানাজা হতে দেওয়া যাবে না। মন খারাপ হয়ে যায় বন্ধুরা। আমরা আজকে এরকম একজন বীর মুক্তিযোদ্ধার সাথে কথা বলবো। উনি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন। গত 14 মাস নিরলসভাবে এই মুক্তিযোদ্ধারা কথা বলে যাচ্ছেন, ইনি তো কথাই বলছেন। আপনাদের সবার প্রিয় এবং পরিচিত ডক্টর নুরান নবী। নবী ভাই, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নাই অবশ্যই। এই এই আমাদের দৃষ্টিকোণের প্ল্যাটফর্ম তো আপনাদেরই। আম, যখনই বলি, যখনই শত ব্যস্ততার মাঝেও আপনি সময় দেন আমাদেরকে। রবি ভাই, যখনই খুব খারাপ, প্রতিদিনই খারাপ কিছু ঘটছে, কিন্তু খুব খুব খারাপ যখন মন খারাপ হয় তখন আপনার কথা মনে হয় যে আপনার সাথে একটু কথা বলি, আমাদের দর্শকরা হয়তো আপনার কথা শুনলে ওনাদের ভালো লাগবে। নবী ভাই আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা, সাবেক শিল্পমন্ত্রী। উনি মানে চিকিৎসা পেলেন না। ওনার তো আর্থসামাজিক অবস্থা খারাপ ছিল না যে উনি একটা চিকিৎসা পাবেন না। এবং এও শুনেছি যে ওনাকে একটা বিছানার ছবিটা আমরা দেখতে পাই, উনি মৃত, উনি পড়ে আছেন হাতে হাত করা। এবং তার আগে নাকি ওনাকে বেশ কিছুদিন এই বিছানাটাও দেওয়া হয়নি, ফ্লোরে ছিলেন। কোনো ধরনের ট্রিটমেন্ট হয়নি। ওনার ছেলে কান্না করছিলেন। মারা যাওয়ার পরে বললো, এখন আমি মুক্ত, এতদিন কথা বলতে পারি নাই, আমার বাবার এত কষ্ট হচ্ছিল। তারপরেও সবাই বলতো যে না, কথা বলো না, কথা বলো না, যাও আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই, সেটাও হবে না। মুক্তিযোদ্ধারা যারা জেলখানায় আছেন, অসুস্থ হলেও তারা হসপিটালে যেতে ভয় পান। হসপিটালে নাকি জামাত ইউনূসের লোকরা বসে থাকে, মুক্তিযোদ্ধা দেখলেই তারা হেনস্থা করে, লাঞ্ছনা করে, ডাক্তারকে ট্রিটমেন্ট করতে দেয় না। সেই জন্য অনেক মুক্তিযোদ্ধার খবর আমি জানি, তারা অসুস্থ হলেও তারা হসপিটালে যেতে চান না। তারা মনে করেন যে কারাগারে থেকেই এই যা ওষুধ তাদের বা পরিবার থেকে পাওয়া যায় সেটা খেয়ে তারা কোনো মতে আছেন। কারো প্রেশার লো, কারো প্রেশার হাই, মানে ভয়াবহ অবস্থা নবী ভাই। তারপরে তোফায়েল আহমেদ ভাই, ওনারটা তো আমরা শুনছি যে উনি মৃত না জীবিত। শুনছি উনি মারা গেছেন, সেটা নাকি বলতে দিচ্ছে না। কারণ বললে নাকি জানাজার বিষয় নিয়ে গন্ডগোল, তারা জানাজা করতে দিবে না। কারণ জানাজা করলেই তো লাখে লাখে লোক চলে আসে। এই যে মানবাধিকারের এই যে একটা অবস্থা, আপনি যে দেশে থাকেন সেখানে তো জাতিসংঘ, আপনি একটু বলবেন আমাদের দর্শকদের, আহ, এই যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এটা কি ঠিক মতো অ্যাড্রেস হচ্ছে না? ইউনুস এসে তো কিভাবে এত ট্রিটমেন্ট কি পাচ্ছে আমেরিকানদের কাছে ইউনুস? আপনি যে পরিস্থিতি ব্যাখ্যা করলেন, তুলে ধরলেন, এক্স্যাক্টলি বাংলাদেশে তাই ঘটছে। এবং একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার জন্য এটা অত্যন্ত কষ্টের এবং দুঃখের ব্যাপার। এই বিষয়ে আলোচনা করতেও কষ্ট লাগে, কিন্তু আলোচনা তো করতে হবে, মানুষকে জানাতে হবে, বিশ্ববাসীকে জানাতে হবে যে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে, দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বা একটা নির্বাচিত সরকার, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার, শেখ হাসিনাকে অপসারণ বা ক্ষমতাচ্যুত করা হয়েছিল এবং সেখানে ইউনূসের মতো একজন লোককে বসানো হয়েছিল। শেষ একজন নোবেল লরিয়েট, শান্তির দূত হিসাবে তাকে
উপস্থাপন করা হয়েছিল, বসিয়েছিল, কিন্তু গত একটি বছরে প্রমাণ হয়েছে তিনি অশান্তির দূত, প্রফেট অফ ভায়োলেন্স আমি বলি। তো যখন শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়, তখন বাংলাদেশকে বলা হতো উন্নয়নের রোল মডেল, এবং সেটা বিদেশি অর্থনৈতিক সংস্থাগুলো, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এরাই বলতো, আমাদের কথা নয়। সেই রোল মডেল, উন্নয়নের রোল মডেল বাংলাদেশটাকে ইউনূস একটা বছরে একটি ফেইল্ড স্টেট, একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। আপনি যে ডেসক্রিপশনগুলো দিলেন, হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, মানুষের নিরাপত্তা নেই, অর্থনৈতিক অবস্থা শূন্যের কোঠায় পৌঁছেছে, লক্ষ লক্ষ শ্রমিক তারা বেকার, মানুষ না খেয়ে মরছে। রিক্সাওয়ালারা টেলিভিশনেই বলতেছে আমরা আগেই ভালো ছিলাম, আগে আমরা যা আয় করতাম সে খেয়ে দিয়ে আমরা কিছু সঞ্চয় করতে পারতাম, এখন ফ্যামিলিকে আমরা খাওয়াতেও পারি না। ওই দিন এক রিক্সাওয়ালা বলতেছিল, আমার পরিবারকে ভাত খাওয়াচ্ছি লবণ দিয়ে গত 7 দিন, এখন আর ছেলে মেয়েরা খেতে চায় না। তো এই হলো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা। হিউম্যান রাইটস ভায়োলেশনের কথা তো আমরা জানি যে ইউনুসের শুরুই হয়েছিল হিউম্যান রাইটস ভায়োলেশন করে, যে 3,200 পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছিল, এবং তাদের মৃতদেহ কি বলে ব্রিজের সাথে, গাছের সাথে জি। টাঙানো হয়েছিল মানুষকে ভয় দেখানোর জন্য। সিরাজগঞ্জের একটি প্রিসিক্টে, একটা পুলিশ ফাঁড়িতে 17 না 18 জন যে পুলিশ অফিসারকে যে জীবন্তভাবে পুড়ে মারা হয়েছিল, তার ভিতরে একজন ছিল প্রেগনেন্ট ওমেন। এই হিউম্যান রাইটস ভায়োলেশনের বিচার হওয়া উচিত ছিল, কারা এটা করেছে সেটা তদন্ত করা উচিত ছিল। ইউনূস ক্ষমতায় এসে কী করলো, ইনডেমনিটি আইন জারি করে তাদের বিচার বন্ধ করা হলো। তো এই সমস্ত ঘটনা আমরা যদি অ্যানালাইসিস করি, ইউনূস একজন মানবতা বিরোধী ব্যক্তি, এবং শান্তিতে নোবেল প্রাইজ পাওয়ার পরেও সে অশান্তি করে যাচ্ছে, দেশটাকে ধ্বংস করছে। এবং এই যে বাংলাদেশে যে এর আগে যে 5-6 বার রেজিম চেঞ্জ হয়েছে, কোনো একটা রেজিমও মুক্তিযুদ্ধের প্রতি আঘাত হানেনি, জাতির জনক বঙ্গবন্ধুকে অবমাননা করেনি, তার যে অনারে যে যে সমস্ত জাতীয় দিবসগুলো উদযাপন করা হতো সেগুলো বাতিল করেনি। ওনার 32 নম্বর বাড়িটা ভেঙেছে 2 দফায়, সেটাকে প্রোটেক্ট করার কোনো উদ্যোগ নেয়নি। আমরা লাইভে দেখেছি যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হচ্ছে, ফ্রান্স থেকে ডিরেকশন দেওয়া হচ্ছে কোথা থেকে বুলডোজার আসবে ইত্যাদি। সরকার পরের দিন একটা স্টেটমেন্ট দিয়ে বলেছে যে তারা জেনেছে পরে, তারা এটা নিন্দা করে, অথচ তাদের চোখের সামনে দিনের বেলায় শুরু হয়েছে, রাত অবধি হয়েছে, এটা তারা ভাঙার কোনো বাধা দেয়নি, বন্ধ করার চেষ্টা করেনি। তো এই যে মুক্তিযুদ্ধ বিরোধী যে তাদের যে অভিযান, এবং আমেরিকায় এসে গতবার সে বলেছিল যে সে রিসেট রিসেট বাটন পুশ করে অতীতকে মুছে ফেলা হয়েছে, ভয়েস আমেরিকার এক সাংবাদিকের সাথে ইন্টারভিউ। তো এই সমস্ত কারণে এই প্রশ্নটা ওঠে, মুক্তিযুদ্ধের প্রতি কেন তার এত রাগ, বঙ্গবন্ধুর প্রতি কেন এত রাগ, মুক্তিযোদ্ধাদের, যিনি চিফ জাস্টিস ছিলেন এবং মুক্তিযোদ্ধা, তার গলায় জুতার মালা, তাকে জুতা উফ। দিয়ে পিটানো হয়েছে, এইটা কেন হচ্ছে? এবং প্রতিটা দিন মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত হচ্ছে, নেতা কর্মী, বিরোধী দল আওয়ামী লীগ, তারা লাঞ্ছিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তাদের বাড়িঘর পুরানো হচ্ছে। সর্বোপরি বাংলাদেশে মহিলাদের যে অধিকার ছিল, সেই তাদের যে সুরক্ষা ছিল, সেইটা ধ্বংস করে বাংলাদেশে মহিলাদের রেপের সংখ্যা দিন দিন বাড়ছে। মহিলারা রাস্তাঘাটে তো দূরের কথা, নিজ বাড়িতেও তারা সুরক্ষিত না, তারা রক্ষা পাচ্ছে না, তাদেরকে বাসায় ভিতরে ঢুকে রেপ করা হচ্ছে। তো এই যে পরিস্থিতি, এটা একজন নোবেল লরিয়েটের পক্ষে, এবং যাকে ইনস্টল করা হয়েছে, বসানো হয়েছে ওয়েস্টার্ন মিডিয়া, ওয়েস্টার্ন শক্তির মাধ্যমে,
এই সমস্ত ওয়েস্টার্ন মিডিয়া যারা নিজেদেরকে বলে তারা রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম, সন্ত্রাসের বিরুদ্ধে, অথচ ইউনুস, নিউ ইয়র্ক টাইমসে হেডলাইন হয়েছিল যে ইউনুস বাংলাদেশে ধর্মীয় মৌলবাদীদেরকে, সন্ত্রাসীদেরকে প্রমোট করছে। তো এই যে অপরাধ ইউনুস করছে, একটা দেশকে ধ্বংস করছে, একটা সমাজ ব্যবস্থাকে ধ্বংস করছে, হিউম্যান রাইটস ভায়োলেশন করছে সে নিজে, কোনোদিন সে প্রতিবাদ করেনি। তারপরে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা সরকারকে অপসারণ করা হয়েছিল ফলস ন্যারেটিভ তৈরি করে। সেই দুর্নীতিতে এখন হাজার গুণ বেড়েছে, এবং ইউনুস যে ব্যক্তিগতভাবে একজন দুর্নীতিবাজ লোক সেটা প্রমাণ করেছে ক্ষমতায় বসেই তিনি ছয় আহ, ছয় হা- 666 কোটি টাকার যে ট্যাক্স এর যে রায় ছিল তার বিরুদ্ধে, সেটা সে মকুব করে নিয়েছে। তার যে গ্রামীণ ব্যাংক আপনি উল্লেখ করেছেন শুরুতে, সেই গ্রামীণ ব্যাংকের কথা, সেই গ্রামীণ ব্যাংকে নেক্সট 5 ইয়ার্সে কোনো কর দিতে হবে না। তারপরে তার যে অর্থনৈতিক ব্যবস্থার জন্য যে হাজার হাজার শিল্প কারখানা বন্ধ হয়েছে, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়েছে, তাদের পরিবারের যে কি দুরবস্থা, এগুলো নিয়ে তার কোনো চিন্তা নাই। তার চিন্তা হলো প্রতিহিংসা। আওয়ামী লীগেরকে ধ্বংস করবে কিভাবে, মুক্তিযুদ্ধের পক্ষে সমস্ত শক্তিদেরকে কিভাবে ধ্বংস করবে, এই প্রতিহিংসায় সে লিপ্ত। অন্য কোনো তার কাজ নেই। শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে কিভাবে হার্ম করবে, আওয়ামী লীগের যে ব্যান করেছে সেটা তার কোনো এখতিয়ার নাই। তারপরে এই যে সে সংস্কারের কথা বলতেছে, এই সরকারের দায়িত্ব ছিল একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা, অর্থাৎ নির্বাচনের মাধ্যমে একটা। রবি ভাই, এখানে একটা একটা বিষয় আমি সরি ইন্টারাপ্ট করলাম। শিওর। যেহেতু মিডিয়ার কথা আসছে যে আহ, বাংলাদেশের মিডিয়া তো কোনো কিছুই করতে পারছে না, বলেই না কিছু, এখন দমন পীড়ন নাকি আমি জানি না। কিন্তু ওই যে আমরা, আপনি তো অবশ্যই শুনেছেন যে যে মেহেদী রেজা হাসান বলে যে ব্রিটিশ আমেরিকান যে ব্রডকাস্টার, একটা সম্প্রতি একটা জাতিসংঘে গিয়ে উনি একটাই একটাই ইন্টারভিউ সাক্ষাৎকার দিয়েছে, দিয়েছেন। সেটা হচ্ছে এই ভদ্রলোকের সাথে। এবং এই ভদ্রলোকের জিটিও নামে বলে একটা ব্রডকাস্টিং মিডিয়া হাউস আছে, সেখানে সে এবং তার ইন্টারভিউটা নিয়েছি। এই ইন্টারভিউতে উনি কিন্তু ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কথা বলেছে। মানে ভদ্রলোক ইউনুস যে একটা প্যাথোলজিক্যাল লায়ার, এই ইন্টারভিউটাতে কিন্তু এটা বারবার ফুটে উঠেছে। কারণ ওখানে মানে জার্নালিস্টরা ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি তো আহ, আওয়ামী লীগের নির্বাচন নিয়ে, তখন উনি বলছে আওয়ামী লীগ নির্বাচনে তো কার্যক্রম এখন নিষিদ্ধ, তো যে কোনো সময় হতে পারবে, কিন্তু আওয়ামী লীগের নৌকা প্রতীক উনি দেবেন না। তারপরে আবার একটা কথা বলছে যে ওনার তিনটা টার্গেট নিয়ে তারা আগাচ্ছে। এই যে ভদ্রলোকের যে যে ইন্টারভিউটাতে খুব স্ববিরোধী কথাবার্তা ছিল। এবং তাকে যখন নিউ ইয়র্ক টাইমসের ইন্টারভিউয়ের কথা যখন তাকে বলা হলো, বলে দোজ অল আর লাই। এই এইটাকে আপনি কিভাবে দেখতেছেন যে আমি আমি এরকম? এই এই বিষয়ে যে শব্দটি ব্যবহার করতে চেয়েছিলাম আপনি সেটা বলেছেন, সেটা হলো হি ইজ এ প্যাথোলজিক্যাল লায়ার। সে শুধু লায়ারই না, সে দুর্নীতিবাজ, হিউম্যান রাইটসে বিশ্বাস করে না, মৌলবাদে বিশ্বাস করে, অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থায় বিয়ে বিশ্বাস করে না, মহিলাদের রাইটে বিশ্বাস করে না। তাকে এক কথায় বলা যায় বাংলাদেশকে ধ্বংস করার জন্য সে ওইখানে বসেছে এবং সেই কাজটা করেছে। এই ইন্টারভিউয়ে তিনি যে কথাগুলো বলেছে, ওই আপনি যেটা সব তাকে যেভাবে ডিসক্রাইব করেছেন, এক্স্যাক্টলি হি ইজ লাইক দ্যাট, প্যাথোলজিক্যাল লায়ার। সে বলছে বাংলাদেশের হিউম্যান রাইটসের কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই এটা মানে বলতে। যেখানে ভিডিও প্রেজেন্টেশন করা হচ্ছে, বিদেশি মিডিয়া, যদিও বাংলাদেশে মিডিয়ার কোনো স্বাধীনতা নেই, তারপরেও এই হিউম্যান রাইটস ভায়োলেশনের তথ্য আসছে। পাথর দিয়ে মানুষ মারা, তারপরে এই যে মব ভায়োলেন্স বা মবক্রেসি ইন্ট্রোডিউস করা, যেটা বাংলাদেশে কেন পৃথিবীর বিশ্বের ইতিহাসে এই যুগে কোথাও নেই, সেইটা সে ইন্ট্রোডিউস করেছে। এবং এইটার কনসিকুয়েন্স উইল কন্টিনিউ, কারণ এই মব ভায়োলেন্সে বা মবক্রেসির মাধ্যমে যে সমস্ত প্রায় 600-700 লোককে হত্যা করা হয়েছে, তো তাদের এই এই সরকারে যদি পতনও হয়, তাদের যারা ভিকটিম, তাদের আত্মীয় স্বজন, তারা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে না? তো কাজেই
যে অর্থনৈতিক যে অবস্থা সে ধ্বংস করেছে দেশটাকে, সেটা হয়তো 10-12 বছরের মধ্যে রিকভার করা যাবে। কিন্তু এই যে নিউ কালচার সে ইন্ট্রোডিউস করলো, সামাজিক যে অবক্ষয়টা সে তৈরি হ্যাঁ, করলো। সামাজিক যে অবক্ষয়টা করলো সে, এটা একটা জঘন্য অপরাধ। এর আগে আমি অনেক ইন্টারভিউ বলেছি, শুধু এই অপরাধের জন্য তার মৃত্যুদণ্ড হওয়া উচিত। তার তো অনেক অনেক ব্যর্থতা রয়েছে, অনেক কিছু রয়েছে, কিন্তু এই যে মবক্রেসি ইন্ট্রোডিউস করেছে, মানে একটার পর একটা ঘটনা ঘটছে প্রতিদিন, সে নিন্দাও করছে না, এটা বন্ধ করার চেষ্টাও করছে না। তা আমরা সেই তার ইন্টারভিউয়ের ব্যাপারে আসি। ইন্টারভিউ যে সমস্ত কথা বলেছে এগুলো কন্ট্রাডিক্টরি, আপনি যা উল্লেখ করেছেন সেটা সত্য এবং মিথ্যা ভরপুর। এবং সে প্রতিবারই তাই করে, যখন বিদেশে যায়, গিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি করে এবং দেশে এখানে যে কথা বলেছে আওয়ামী লীগ সম্পর্কে, যে আওয়ামী লীগ তো দল হিসাবে ব্যান না, শুধু তাদের অ্যাক্টিভিটি বন্ধ করা হয়েছে। অথচ এই ঢাকায় সে পৌঁছার আগেই তার যে আইন উপদেষ্টা আসিফ নজরুল, সে বলেছে আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা উইথড্র করা হবে না, তারা ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না। তো এগুলো হচ্ছে ইন্টেনশনালি এই সমস্ত মিথ্যা কথা বলে, মানে কি বলবো, কনফিউশন সৃষ্টি করে, মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। নবীন এটা ভাই, এখানে কেন? একটা প্রশ্ন, হ্যাঁ, সেটা হচ্ছে যে এই ইন্টারভিউ শুধু না, একদম ডে ওয়ান থেকে সে ইদানিং বাড়িয়েছে মাত্রাটা। সে টার্গেট করতেছে, ইনস্টিগেট করতেছে ইন্ডিয়াকে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুদিন আগে বলল যে খাগড়াছড়িতে যে 2 দিন আগে হয়ে গেল, তখন বলল, সেটাও সে বলল পাশের দেশ করছে। উনি বললেন যে ইন্ডিয়া হাসিনাকে দিচ্ছে না, ইন্ডিয়া উস্কাচ্ছে, ইন্ডিয়াতে বসে বসে হাসিনা, শেখ হাসিনা এগুলো করছে, এগুলো হাসিনা হাসিনা বলতেছে। তো উনার কিন্তু এইটা, উনি কি অন্যদিকে মনোযোগটা সরিয়ে দিচ্ছে? হ্যাঁ, আমি বলি, ইউনূস ক্ষমতায় আসার আগেই, জি। দায়িত্ব নেওয়ার আগেই ভারতের বিরুদ্ধে সে থ্রেট করেছিল সেভেন হুম। সিস্টার নিয়ে। তো সে যে কাজটা করেছে, ভারতের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে, এইটাকে বাংলাদেশে একটা ফ্রেজ আছে যে যত দোষ নন্দ ঘোষ। তার যে শাসনামলের যে ব্যর্থতা, সেইটাকে ঢাকার জন্য সে ভারত বিরোধী সেন্টিমেন্ট তৈরি করে। আওয়ামী লীগ যখন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হলো, বঙ্গবন্ধুর মূর্তিকে অবমাননা করা হলো, সে বলল শেখ হাসিনার দুঃশাসনের একটা প্রতিক্রিয়া হিসাবে এই সমস্ত হচ্ছে। তো ওই যত দোষ নন্দ ঘোষ, যত তার যে অপকর্ম, তার যে ব্যর্থতা, যে বাংলাদেশ বিরোধী অ্যাক্টিভিটি, এবং তাকে যেটা বলা হয় যে সেই যে জিরো টলারেন্স টুয়ার্ডস মব ভায়োলেন্স, সেগুলোকে ঢাকার জন্য সে ভারতকে দোষ দিচ্ছে এবং আওয়ামী লীগকে দোষ দিচ্ছে। ভারত মুক্তিযুদ্ধের সময় তার যে কি অবদান সেটা তো আমরা জানি। 6,000 ভারতীয় সেনা শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে, 71-এর মুক্তিযুদ্ধে। 20,000 সৈন্য তারা আহত হয়েছে, রক্ত ঝরিয়েছে। 1 কোটি লোককে ভারত 9 মাস আশ্রয় দিয়ে খাইয়েছে। তো এই যে তারপরে গত কি বলে 50টা বছর, যেহেতু ক্লজ প্রক্সিমিটির জন্য ব্যবসা বাণিজ্যের অনেক সুবিধা, সেই জন্য বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের মধ্যে আমরা বেনিফিটেড হয়েছি উভয় দেশেই। তারপরে এই যে মিথ্যাচার, যে ইউনূসের যে আইনমন্ত্রী, সে বলেছে 26 লক্ষ ভারতীয়রা বাংলাদেশে চাকরি করে। এই 13 মাসে তো দেখাতে পারে না এই 26 লক্ষ লোক কারা। তারপরে আরেকটা, ইউনূস সহ তার সাঙ্গপাঙ্গরা বলছে যে বাংলাদেশ, শেখ হাসিনা সরকার বাংলাদেশকে ভারতের কাছে অসম চুক্তির মাধ্যমে বিকিয়ে দিয়েছে। তো এই একটা বছরে একটা চুক্তিও তো আহ, বের করতে পারেনি যেটা অসম, যেটা ভারতের পক্ষে বাংলাদেশের বিরুদ্ধে। সবগুলোই তো সে মেনে চলছে। এবং যে চুক্তি কয়েকটা যে ভারত ইতিমধ্যে বন্ধ করেছে বা বাতিল করেছে, তার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। তার মানে ওই হ্যাঁ। চুক্তিগুলা বাংলাদেশের পক্ষে ছিল। আর জি। সে তো নতুন কোনো চুক্তি করতে পারেনি। তো কাজেই এই ভারত বিরোধী সেন্টিমেন্ট, এটা একটা সস্তা সেন্টিমেন্ট। এবং বাংলাদেশের, আমি আপনি তো জানেন যে আমি 1 সপ্তাহের মতো ভারত ট্যুর হ্যাঁ, ওটা করলাম। নিয়ে বলতাম, হ্যাঁ সেখানে বলেন। ভারতের লোকের সাথে আমার দেখা হয়েছে, তারা প্রশ্ন করেছে
যে আমরা বাংলাদেশের মুক্তি সংগ্রামে এতভাবে সাহায্য করলাম। আর যে পাকিস্তান বাংলাদেশের 3 লক্ষ লোককে শহীদ হত্যা করেছে, 2 লক্ষ মা বোনের সম্মানহানি করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে, এখনও ক্ষতি করার চেষ্টা করছে, সেই ভারতের সাথে, সেই পাকিস্তানের সাথে এই ইউনিস সরকারের দহরম মরম, অথচ যে ভারত সাহায্য করেছে তা আমরা ভারত বিরোধী প্রোপাগান্ডা হচ্ছে কেন? এটার প্রশ্নের জবাব আমি কি দেব? আমি আমি এইটুকু বলেছি যে যে যারা এখন ক্ষমতা দখল করেছে তারা হলো 71-এ পরাজিত শক্তি, তারা পাকিস্তানি এজেন্ট, এবং যে সমস্ত বৃহৎ শক্তি আমাদেরকে 71-এর মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল এরা তাদের এজেন্ট। এর বাইরে তো আর বলার কিছু নেই, এবং তারা আফসোস করে এরকম বলছে। কি নবী ভাই যে আমার আগে মনে হতো যে ধর্মের কারণে বোধহয় ওখানে হিন্দু বেশি, এখানে মুসলমান বেশি, এটা কিন্তু ইদানিং আমার কাছে মনে হয় কি এইটাই কারণ যে ভারতের কারণে ইন্দিরা গান্ধী এবং ভারত ওনাদের কারণে আমরা স্বাধীন হয়েছি। 71-এর পরাজিত শক্তি এবং আমেরিকা, ওরাও তো চায়নি আমরা ইন্ডিপেন্ডেন্ট হই। তো এনারা বোধহয় বিশেষ করে পাকিস্তান এবং ইউনুস জামাত দালাল রাজাকার ঘাতক দালালরা, এইটাই বোধহয় ওদের আক্রোশের কারণ ভারতের প্রতি। এ ব্যাপারটা কি আমি এরকম আ- মনে হয়? আ- আমি এই কথাটাই বলেছি যে ভারতের প্রতি আক্রোশ, মুক্তিযোদ্ধাদের প্রতি আক্রোশ, বঙ্গবন্ধুর প্রতি আক্রোশ। কি আক্রোশ! আচ্ছা, আমরা কেন পাকিস্তান এর বিরুদ্ধে জয়লাভ করে বাংলাদেশ প্রতিষ্ঠা করলাম? তো এদের এদের প্রথমত হতে ষড়যন্ত্রের পিছনে রয়েছে বৃহৎ শক্তি, কিন্তু তারা ব্যবহার করেছে 71-এর পরাজিত লোকাল এজেন্টদেরকে, লোকাল অ্যাক্টরদেরকে, হুম। জামাত শিবির। এবং ইউনূসের রাগ ছিল শেখ হাসিনার প্রতি, আওয়ামী লীগের প্রতি, বাংলাদেশের প্রতি তার কোনো ভালোবাসা, মুক্তিযুদ্ধে তার কোনো অবদান নেই। এবং সে এই সুযোগটা নিয়েছে, এবং যারা তাকে সিলেক্ট করেছে তারাও ওই সেই 71-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য, শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য যে কিন্তু নবী সমস্ত। ভাই একটা জিনিস আমার কাছে কি মনে হয় জানেন, ইউনুসের ব্যাপারে ইদানিং, কারণ অনেক এ ধরনের বড় বড় যারা সো কল্ড এলিট তাদেরকে আমরা জানি না, কিন্তু তারা কিন্তু মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা সম্পর্কে কোনো ইয়া নেই। এরকম মনে হয় আমার ইদানিং। আমরা যেমন গোলাম আজমকে চিনতাম, সে রাজাকার শিরোমণি বলতাম, ইদানিং আমার এই ভদ্রলোককে মনে হয় কি সেও বোধহয় 71-এর স্বাধীনতা চায়নি, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিদের লোক, এটা মনে হয়। এতে কোনো সন্দেহ নেই। সে 71-এ কি ছিল সেটা আমরা হয়তো জানি না, কিন্তু এই ক্ষমতায় বসে সে যে কাজগুলো করছে, সে, তাকে আমি বলি রাজাকার প্রধান, বাংলাদেশ বিরোধী, এবং মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু বিরুদ্ধে কারা? যারা রাজাকার, যারা বাংলাদেশ রাজাকার, চায়নি। সেটাই। তো কাজেই সে নিজে ব্যক্তিগতভাবে তার মনোভাব যাই থাকুক না কেন আমরা তো জানি না, কিন্তু তার কার্যক্রমে প্রমাণ হচ্ছে সে মুক্তিযুদ্ধের বিরোধী, জামাত শিবিরের প্রতিনিধি, এবং 71-এর মুক্তিযুদ্ধে যারা আমাদের বিরোধিতা করেছিল বৃহৎ শক্তি, সেই পাকিস্তান, সেই আমেরিকা, সেই চায়না। চায়নাও কিন্তু এই অভিযোগ থেকে রক্ষা পাবে না, কারণ চায়না পাকিস্তানের জন্য বঙ্গবন্ধুকে হত্যার 3 বছর পরে বাংলাদেশকে স্বীকৃতি দেয়, স্বীকৃতি বঙ্গবন্ধুকে দিতে। হত্যার মানে 15ই আগস্টের কয়েকদিন পরে স্বীকৃতি দেয়। তো কাজেই ইউনূস যে একজন রাজাকার প্রধান, ইউনূস যে একজন পাকিস্তানি পন্থী, ইউনূস যে বাংলাদেশ বিরোধী, ইউনূস যে আমেরিকার পাপেট, এতে কোনো সন্দেহ নেই। আ- আমি তো আগেই উল্লেখ করলাম, আপনিও জানেন যে এর 4-5 বার বাংলাদেশে রিজিম চেঞ্জ হয়েছে, কিন্তু কেউ বঙ্গবন্ধুকে অ্যাটাক করেনি, মুক্তিযোদ্ধাকে অ্যাটাক করেনি, মুক্তিযোদ্ধাদের কেউ অপমান অপমান করেনি। ইউনূস সিস্টেমেটিক্যালি এটা করে যাচ্ছে, প্রতিবাদ করছে না, বন্ধ করার কোনো চেষ্টা করছে না, বরং উস্কানি দিচ্ছে। আর ভারতের ব্যাপারে তো আমরা আলোচনা করলাম, যে ভারত মুক্তিযুদ্ধে সাহায্য করলো, যে ভারত মানে কি বলে চুক্তির মাধ্যমে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সাহায্য করে আসছিল। এবং বাংলাদেশের সাথে ভারতের বিজনেসের অনেক সুবিধা, যে ট্রান্সপোর্টেশন কস্ট হলো কম। তো এই সমস্ত কারণে যে ভারত আমাদেরকে সাহায্য দিয়েছে, এই যে এখন বলছে বাংলাদেশের যে মরিচ, পেঁয়াজ, এগুলো ভারতের থেকে না আসলে দাম বেড়ে যাবে, কিন্তু এগুলার সাপ্লাই বন্ধ হয় নাই। কোনো একটা বিশেষ ধরনের, আজকে কোথায় যেন পড়লাম আমি,
ডিটেল জানি না, যে চাল বন্ধ করে দিচ্ছে একটা হ্যাঁ, মেশিন। ইয়া অর্থ উপদেষ্টা বলেছে ভারত হ্যাঁ, তো অর্থ চাল দিবে না, পাশের দেশ তো চাল হ্যাঁ দিবে না। অর্থ অর্থ ব্যবস্থা হাই হুতাশ তার কনসার্ন। হুম। তো কেন হাই হুতাশ এত কনসার্ন? তো যদি তোমরা পাকিস্তান থেকে আনতে পারতে, কিন্তু সেটা তো পারছো না। ভারত সাহায্য দিয়েছিল বলেই আমাদের পাকিস্তান থেকে দাম। একবার চিনি নাকি এনেছিল বস্তার মধ্যে, অর্ধেক বস্তার মধ্যে বালু না ইট দিয়ে দিছিল, এই যে এর মধ্যেই। মানে পাকিস্তান নিজেই একটা ফেল স্টেট। কাঙ্গাল, ওরা নিজেরাই বলে আমরা কাঙ্গাল। হ্যাঁ, হ্যাঁ কাঙ্গাল। তো তাদের কাছ থেকে সাহায্য নেওয়া, তারপর আরেকটা, আমি আমি ভারত সফরে গিয়ে একটা জিনিস বললাম, তারা হলো কনসার্ন হলো যে আইএসআই পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা, বাংলাদেশের প্রত্যেকটা ক্যান্টনমেন্টে, প্রত্যেক শহরে, সব জায়গায়, এবং ভারতের কাছে প্রমাণ রয়েছে যে বাংলাদেশটাকে শাসন করছে এখন আইএসআই। কাদের? আমেরিকার প্রতিনিধি হয়ে, আমেরিকার সিআইএর এজেন্ট বা অন্য কোনো অত অত কিছু হয়তো ওইখানে ইমপ্ল্যান্ট করা হয়তো সম্ভব হবে না, কিন্তু পাকিস্তানের আইএসআই বাংলাদেশকে এখন শাসন করছে, সব জায়গায় তারা ডিকটেট করছে। একবার কোনো একটা ঘটনায় পাকিস্তানি অ্যাম্বাসেডার একদিনে 17টা অফিস সে স্টপ বাই করেছে কোনো একটা পলিসিকে ইনফ্লুয়েন্স করার জন্য। অর্থাৎ বাংলাদেশ এখন আইএসআই এর কন্ট্রোলে, এইটা ভারতীয়দের ধারণা এবং প্রমাণও পাওয়া যাচ্ছে। আরেকটা জিনিস লক্ষ্য করেন, যে ভারতের বিএসএফ যদি 5 গজ বর্ডার ক্রস করে, এই জামাতিরা, এই শিবির, এই ইউনুস হইচই শুরু করে। অথচ রোহিঙ্গা আর কি বলে আরাকান আর্মি 15 মাইল ভিতরে এসে উৎসব করে যাচ্ছে, কেউ একটা কথা বলে না। আমেরিকান প্লেন নামতেছে, সৈন্য বোঝাই, এবং ভিতরে কি আছে আমরা জানি না, সেটা নিয়ে ইউনিট সরকার বা অন্য বাম সকল জামাত শিবিরের কথা বলে না। তো এটার মানে এই সমস্ত জিনিস যদি আমরা অ্যানালাইসিস করি, এইটাই প্রতীয়মান হয় যে 71-এ ভারত সাহায্য করেছিল, এটা তাদের অপরাধ। 71-এ আমরা মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলাম পাকিস্তানদেরকে পরাজিত করে, সেটা মুক্তিযুদ্ধের অপরাধ। বঙ্গবন্ধু জাতিকে ঐক্যবদ্ধ করে 13টা বছর জেল খেটে দুবার মৃত্যুর মুখে দাঁড়িয়ে আপোষ করেন নাই, দেশকে স্বাধীন করেছেন, এইটা তার অপরাধ। এই অপরাধ কেন? কারণ বর্তমানে ইউনূস হলো রাজাকার প্রধান, তার সরকার হলো প্রো পাকিস্তানি, ভারত এন্টি এন্টি বাংলাদেশি, আমাদের সার্বভৌমত্বের দিকে তার কোনো চিন্তা নাই। এবং সে বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে বাংলাদেশ অতি সত্বর এই বার্মা বা আরাকানের এই ইস্যু নিয়ে, এবং ভারত বিরোধী যে প্রোপাগান্ডা, এই সমস্ত ইস্যু নিয়ে একটা কোল্ড ওয়ারের মতো সুপার পাওয়ারের প্রক্সি ওয়ার হতে পারে, বাংলাদেশ ব্যাটল গ্রাউন্ড হতে পারে, প্রক্সি ওয়ার। যেমন ধরেন, এখন আমরা যদি আমেরিকা চাচ্ছে বার্মাকে ভেঙে সেখানে একটি খ্রিস্টান রাষ্ট্র করা, এবং আরাকান প্রভিন্স অলরেডি আরাকান বিদ্রোহীরা দখল করেছে। এখন এই আরাকান বাহিনীর সাথে যদি বার্মার যে মেইন সরকার, যে সেনাবাহিনীর সরকার, তাদের মধ্যে যদি কনফ্লিক্ট হয়, এবং বাংলাদেশের ইউনূস সরকার যদি আরাকানের বিরুদ্ধে, আরাকানের পক্ষে যায়, বার্মিজ মিলিটারি গভর্নমেন্টের বিরুদ্ধে যায়, বাংলাদেশের সাথে বার্মার গন্ডগোল হতে পারে, যুদ্ধ বেঁধে যেতে পারে। তখন কি হবে? তখন চায়না আরাকানকে সমর্থন করবে, কারণ আরাকান ওইখানে একটা হ্যাঁ। একটা যদি খ্রিশ্চান স্টেট হয়, না সরি, মানে চায়না তখন বার্মিজ মিলিটারি গভর্নমেন্টকে সাহায্য করবে, তারা ওইখানে আমেরিকান সাপোর্টেড একটা খ্রিশ্চান স্টেট হোক, এটা চাইবে না। ভারতও চাইবে না তাদের সেভেন সিস্টার থ্রেটেন্ড হবে। আর রাশার বন্ধু হলো এই ভারতের বন্ধু হলো রাশা। এবং কিছুদিন আগে যে চায়নাতে যে কনফারেন্সটা হয়ে গেল, সেখানে চায়না, ভারত এবং রাশা, তারা মোটামুটি একটা কনসেনসাস ডেভেলপ করেছে করেছে। বাংলাদেশের ব্যাপারে। অর্থাৎ বাংলাদেশে যদি ভারত বিরোধী সরকার প্রতিষ্ঠিত হয়, আমেরিকান পাপেট সরকার প্রতিষ্ঠিত হয়, এবং চায়নার বিরুদ্ধে যদি সেখানে একটা সরকার প্রতিষ্ঠা হয়, তাহলে চায়না, রাশিয়া, ইন্ডিয়া
মিলে থাকবে এক পক্ষে, এবং এই পাকিস্তান, আমেরিকা এবং ইউনিস সরকার থাকবে আরেক পক্ষে। তখন বাংলাদেশটা হবে ইন্টারন্যাশনাল প্রক্সি ওয়ারের ব্যাটল গ্রাউন্ড। তাহলে আমাদের বাংলাদেশ বলতে কোনো কিছু থাকবে না। বাংলাদেশ উইল বি এ মানে ব্যানানা রিপাবলিক। সার্বভৌমত্ব থাকবে না, মানুষের ক্ষতি হবে। তো এই সমস্ত ষড়যন্ত্রের মূল হোতা হলো আমেরিকা এবং সরি ইউনুস, এবং ইউনুসকে সাহায্য করতেছে আমেরিকা। কারণ আমেরিকা বাংলাদেশে যেটা চেয়েছিল, সেই সেন্ট মার্টিনের কন্ট্রোল, চিটাগাং পোর্টের কন্ট্রোল, আরাকান সেনাবাহিনীর জন্য সেফ করিডোর, এগুলো শেখ হাসিনা সরকার দেয়নি, বঙ্গবন্ধু দেয়নি বলে বঙ্গবন্ধুকে জীবন দিতে হয়েছে। শেখ হাসিনা রাজি হয়নি বলে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। কিন্তু ইউনুস এগুলো সবগুলো দিয়ে দিয়েছে অলরেডি। কারণ যে অ্যাগ্রিমেন্ট হয়েছে, নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট, সেটার ভিতরে কি আছে আমরা জানি না। এবং অলরেডি এই যে সেন্ট মার্টিনে আমেরিকান সৈন্যের যে মহড়া হচ্ছে, এখন তো জয়েন্ট জয়েন্ট মহড়া হচ্ছে বাংলাদেশে, আমেরিকার সৈন্যের সাথে আমেরিকান প্লেন নেমেছে, এগুলোর ভিতরে কি আছে আমরা জানি না। তো এই সমস্ত কাজের মাধ্যমে ইউনুস দেশটাকে একটা ইন্টারন্যাশনাল প্রক্সি ওয়ারের মাঝে ঠেলে দিচ্ছে। কারণ হি ডাজন্ট কেয়ার অ্যাবাউট দি সভারেন্টি, হি ডাজন্ট কেয়ার অ্যাবাউট বাংলাদেশ। তার হলো মানে রিভেঞ্জ, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে রিভেঞ্জ নেওয়া। আমার তো মনে হচ্ছে পুরো মুক্তিযুদ্ধের প্রতি তার, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ, বাংলাদেশের প্রতি, বাংলাদেশের সুবিধাটা নিয়ে বাংলাদেশের প্রতি তার ইয়া। আচ্ছা হ্যাঁ, তার নবীন কারণ আমাদের হলো একদম। ওইটাই যেটা আমি আগে বললাম যে জি। যেহেতু সে স্বাধীনতা বিরোধী যে শক্তি তাকে ক্ষমতায় বসিয়েছে, তাদের পারপাস সে সার্ভ করছে। এবং সেই জন্য এই মুক্তিযোদ্ধাদেরকে হেয় করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে, বঙ্গবন্ধুকে হেয় করতে হবে, তার সম্মান হানি করতে ক্ষুণ্ণ হবে। করতে হবে। এই কাজগুলো সে মেটিকুলাসলি করে যাচ্ছে। এবং এর সাথে কিন্তু কানেকশন হলো তার ক্ষমতায় থাকা। সে এই যে এবার আমি একটু এই প্রসঙ্গটা আসি। আমরা হ্যাঁ, তো একদম শেষের দিকে চলে এসেছি, আপনি আমাকে একটু ছোট করে, অনেক গল্প করতে ইচ্ছা করে কিন্তু আজকের পর্বটা তো এতটুকুনি থাকে আমাদের। এই যে সে এত কিছু করছে, মেটিকুলাসলি ডিজাইন করছে, তার সাথে সে হচ্ছে যে জামাতের আসলে পারপাস সার্ভ করছে, আমেরিকার পারপাস সার্ভ করছে, সে পাকিস্তানের পারপাস সার্ভ করছে, তার এজেন্ডা আছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম সে এখন খুব ডিসিসিভলি বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এবং নির্বাচনের তার এই যে মেহেদী হাসানের সাথে যে তার ইন্টারভিউ, সেটা তো বোঝা গেল তার নিজের মাথায় একটা রোড ম্যাপ সে তৈরি করে নিয়েছে, যেই নির্বাচনে আসলে সে আওয়ামী লীগকে ওইভাবে আসতে দিবে না। কারণ আপনার যদি প্রতীক না থাকে, একটা রাজনৈতিক দলের যদি প্রতীক না থাকে, আর নৌকা প্রতীক কিন্তু শুধু আওয়ামী লীগের, এটা বাংলাদেশের একটা মানে বাংলাদেশের প্রতিটা প্রান্তিক মানুষের এটা একটা নিজেদের পরিচয়, নৌকা, যারা নৌকাকে ভোট দেয়, এবং মেজরিটি তাই হ্যাঁ, মুক্তিযুদ্ধের আমি পক্ষে। আমি আমি বুঝতে পেরেছি আপনার হ্যাঁ, প্রশ্ন। তো তার নির্বাচনটা আসলে তার প্ল্যানটা কি? তার কি অথরিটি আছে নৌকা আওয়ামী লীগ ব্যবহার করতে পারবে না? মানে এইটা মানে হ্যাঁ, তার এইটা তার প্ল্যানটা বুঝলেন হলো না তার প্ল্যানটা প্ল্যানটা কি? হলো সে মেহেদী সাথে ইন্টারভিউ সে বলে ফেলেছে হুম। যে তাকে নাকি লোকে বলতেছে যে 5 বছর, 50 বছর। 10 বছর, 50 বছর ক্ষমতায় হ্যাঁ। থাকবে। অর্থাৎ তার মেইন উদ্দেশ্য হলো হুম। সে আজীবন ক্ষমতায় থাকবে। তার বয়স 86-এর মতো আর হয়তো 10 বছর থাকবে এই মানে আমৃত্যু। হ্যাঁ, আরো আমৃত্যু ক্ষমতায় থাকবে। এবং সেই ক্ষমতায় থাকার জন্য যত ধরনের ষড়যন্ত্র আছে সবগুলোই সে করেছে। একটা ফেল হয়, তখন আরেকটা করে, আরেকটা নেয়। যেমন প্রথম সে ভর করলো সেই তথাকথিত ছাত্রদের উপরে, তাদেরকে দিয়ে দল করালো কোটি কোটি টাকা খরচ করে। যখন দেখলো তাদের মাটির নিচে, পায়ের নিচে মাটি নেই, তখন তাদেরকে অ্যাবান্ডন করে বিএনপির কাঁধে বসলো। হ্যাঁ, মাঝখানে লন্ডনে, আবার সংস্কার সংস্কার করলো। হ্যাঁ, ঐকমত্য কমিশন। লন্ডনে গিয়ে তারেক জিয়ার সাথে এমওইউ সাইন করলো যে তারেক জিয়া হবে প্রধানমন্ত্রী, সে হবে রাষ্ট্রপতি। সেটাও যখন কাজ করছে না, তখন সে আমেরিকার উপরে ভর করলো। আমেরিকা যা চাইছে সবগুলা দিয়ে সে ক্ষমতায় থাকতে চাচ্ছে। এবং এই যে আপনি যে প্রশ্নটা করলেন যে সে ফেব্রুয়ারিতে ইলেকশন, সেখানে কিন্তু কি বলেছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, ক্ষমতা কখন ছাড়বে সেটা বলে নাই। বলেনি। সে বলছে যে ক্ষমতায় কখন ছাড়বে সেটা সিচুয়েশনের উপরে ডিপেন্ড করবে। অর্থাৎ এই ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না।
কেন হবে না আমি বলি, যে ইলেকশন হলে সেটা ফেয়ার ইলেকশন হবে না, সেটা বায়াসড ইলেকশন হবে, রিগড ইলেকশন হবে, যেটা হুম। ডাকসুতে হলো। ব্রেকিং কারণ হবে। কারণ তার হলো চয়েস অফ পার্টি হলো সেই ছাত্রদের। তো ওরা সবার জামানত বাজেয়াপ্ত হবে, একটা সিটও পাবে না। রিগিং করেও তারা কমন মেজরিটি হতে পারবে না। তো এখন সে ভর করতেছে জামাত এবং বিএনপির উপরে, যে জামাত বিএনপির নির্বাচন হবে। সে কারণ জামাতের লোক অ্যাডমিনিস্ট্রেশনের প্রত্যেকটা জায়গায়, যে ইলেকশন যারা কন্ডাক্ট করে, মনিটর করে, কন্ট্রোল করে, সব জায়গায় জামাতের লোক বসে আছে। এবং এই জন্যই বিএনপির সাথে এখন একটা কনফ্লিক্ট হচ্ছে। বিএনপির ভয় যে বিএনপি ক্ষমতায় যেতে পারবে না, কারণ জামাতের লোক সব জায়গায়। ডাকসুতে যে নির্বাচন হলো সেখানে ছাত্রদল হেরেছে, শিবির জিতেছে। তো এই সমস্ত কারণে কনফ্লিক্ট সে বাদিয়ে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না। কারণ সে জানে ইলেকশন আওয়ামী লীগ ছাড়া ইলেকশন সেটা গ্রহণযোগ্য হবে না। আর সেখানে তার ছাত্রদলকে সে জেতাতে পারবে না। এবং বিএনপি এর কি রোল হবে যদি জামাত জিতে যাচ্ছে, তখন বিএনপি আদৌ ইলেকশন করবে কিনা। তো এই সমস্ত কারণে তারপরে সর্বোপরি যে জিনিসটা আপনি প্রথমে উল্লেখ করেছিলেন, আমরা আলোচনা করিনি, এই যে পাহাড়ে খাগড়াছড়িতে যে হুম। সমস্যাটা, যেটার জন্য ভারতকে ব্লেম করছে, ব্লেম এই করছে। খাগড়াছড়ি যে যুদ্ধটা বাদিয়েছে, এখানে ইউনূস সরকারের ভূমিকা থাকতে পারে। তারা একটা গৃহযুদ্ধ বাদিয়ে তখন বলবে যে এই গৃহযুদ্ধের মধ্যে ইলেকশন হবে না। তারা চেয়েছিল যে ওই ইয়েতে কি বলে, আরাকানকে সেফ করিডোরের একটা ইস্যু করে, যে সিনারে আমি বললাম, সেটা একটা তার একটা গৃহযুদ্ধের মতো অবস্থা সৃষ্টি করবে। সেটা নিয়ে আর তারা কথা বলে না। এখন ইউনূসের লক্ষ্য হলো এই ভারতকে ব্লেম করে, আওয়ামী লীগকে ব্লেম করে, খাগড়াছড়ির ইস্যুটা করে বললো যে গৃহযুদ্ধ হচ্ছে, আর্মিদেরকে অ্যাটাক করতেছে, বিএনপি কি বলে আওয়ামী লীগ ইন্ডিয়ান ইন্ধন যোগাচ্ছে। এই অজুহাতে সেই ইলেকশনটা সে বানচাল করবে, ইলেকশন করবে না, সে আমৃত্যু ক্ষমতায় থাকবে। এটা তার লক্ষ্য। এর জন্য দেশ ধ্বংস হোক, হি ডাজন্ট কেয়ার। আওয়ামী লীগকে যদি সে মানে মানে সব মানুষকে মেরে ফেলে, লক্ষ লক্ষ কে কেস এবং অ্যারেস্ট হয়েছে। এই যে দুইজন মুক্তিযোদ্ধা যেভাবে মারা গেল, এবং এখানে আমরা অভিযোগ শুনছি যে সে যখন অসুস্থ হয়, জেলখানার অবস্থা তো আপনি ডিসক্রাইব করেছেন, আমি রিপিট করতে চাচ্ছি না। কিন্তু যে যখন খুবই অসুস্থ হয়, হসপিটালে পাঠানো হয়, চিকিৎসার পরে যখন সে সুস্থ হয়, তখন জামাতের প্রেসারে ওই হসপিটালের ডিরেক্টর হলো একজন শিবিরের লোক, ছাত্র অবস্থায় শিবির করত, তাকে দিয়ে তাকে আবার জেলখানায় পাঠানো হয়। জেলখানায় গিয়ে উনি আবার অসুস্থ হন। তারপরে কাহিনী তো আমরা সবাই জানি। তো এর পিছনেও জামাতের হাত রয়েছে। তোফায়েল ভাই মৃত্যুর খবরটা তারা প্রকাশ করছে না। তারপরে আজকে দেখলাম যে তার জানাজায় কত লোক হবে, কোথায় জানাজা হবে, এটা নিয়ে তারা কন্ট্রোল করতে চাচ্ছে, ফ্যামিলির সাথে একমত হচ্ছে না। তোফায়েল আহমেদের মতো লোক, এই মজিদ সাহেবের একজন ফ্রিডম ফাইটার, একজন এক্স মিনিস্টার, তার যে মৃত্যু নিয়ে যে সরকার যে জঘন্য মানবতা বিরোধী কাজ করলো, এটা নিন্দার ভাষা নেই। এটা পৃথিবীর যে কোনো মানবাধিকার কর্মী বা যে কোনো সংস্থা এটাকে নিন্দা করবে। অথচ সে আহ, আমি আজকে আমার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি যে বিশ্ব বেহায়া ইউনূস 50 বছর ক্ষমতায় থাকতে চায়। তার এই সমস্ত কাজ হলো এই আমৃত্যু ক্ষমতা থাকা, আর 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 কোনো উদ্দেশ্য না। এটাই তার মুখ্য লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটা সে করে যাচ্ছে। কিন্তু আমাদেরকে কি বলে, নিরাশ হলে চলবে না। বাংলাদেশের মানুষ এর চেয়ে কঠিন অবস্থায় 71-এ আমরা দুটো বৃহৎ শক্তির বিরুদ্ধে, পাকিস্তানের মতো সুসজ্জিত সেনাবাহিনীকে পরাজিত করে দেশ স্বাধীন করেছি। এখনও বাংলাদেশের মানুষ জেগে উঠছে। তারা প্রতারণার শিকার হয়ে তখন যে সমর্থন করেছিল, তারা অনেকেই প্রকাশ্যে বলছে, রাস্তাঘাটে, টেলিভিশনে, ইন্টারভিউয়ে শ্রমিক, রিক্সাওয়ালা, সাধারণ মানুষ বলছে আমরা আগেই ভালো ছিলাম। আর ইউনিসের এই যে হিউম্যান রাইটস ভায়োলেশন, এই যে আইন শৃঙ্খলার অবনতি, এই যে মুক্তিযোদ্ধাদের অবমাননা, এগুলো মানুষ আর মেনে নিবে না। তারা জেগে উঠছে। আগে মিটিং হতো
মিছিল হতো ছাত্রলীগের খণ্ড মিছিল 50-60 জনের, এখন হাজার হাজার লোক মিছিল করছে প্রকাশ্যে পুলিশের সামনে। কাজেই আমার মনে হয় ইউনূস 50 বছর ক্ষমতায় থেকেছে, সে 5 দিনও ক্ষমতায় থাকতে পারবে কিনা সন্দেহ। কারণ বাংলাদেশের সিচুয়েশন এত ফ্লুইড, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। কাজেই একদম। ভবিষ্যতে কে আছে আমরা জানি না, কিন্তু ইউনূসের দিন শেষ হয়ে আসছে এবং তার যে উদ্দেশ্য সেটা বাস্তবায়িত হবে না। সে পরাজিত হতে বাধ্য। শুধু মাঝখানে আমাদের 13টা মাস মানুষের দুঃখ কষ্ট বেড়েছে, আরও যতদিন সে ক্ষমতায় থাকবে দুঃখ কষ্ট আরও বাড়বে। তো কাজেই তার দিন ফুরিয়ে আসছে, আমাদের আশার আলো আমরা দেখতে পাচ্ছি, জয় আমাদের হবেই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সময় দিনক্ষণটা বলা যাবে না, কারণ এত অনেক কমপ্লেক্স সিচুয়েশন ইনভলভ। বাংলাদেশ জিওপলিটিক্যাল কারণে আমরা এখন ভিকটিম হয়েছি আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার। এই জন্য দিনক্ষণ বলা যাবে না, কিন্তু তাদের জয় পরাজয় হতে আমাদের বাধ্য, হবে। জয় আমাদের হবেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক ধন্যবাদ নবী ভাই, আপনার সাথে আবারও কথা হবে, অনেক কথা বাকি রয়ে গেল। আশা করি খুব দ্রুতই আবার আমরা কথা বলবো আপনার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা, আবারও কথা হবে অন্য কোনো অতিথির সাথে, নবী ভাইয়ের সাথেও আমরা আবারও কথা বলবো। আপনারা সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আপনার প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।